হ্যালো, a very warm welcome to all of you. আমার সকল ছাত্রছাত্রীদেরকে আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিওগুলোতে আমরা অলরেডি ইউনিট 1-এর প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ উৎসেচক সম্পর্কে আমরা অল্প একটু জেনেছি এবং আমরা আজকে যে নতুন একটি চ্যাপ্টার আরম্ভ করতে চলেছি সেখানে আমরা দেখব কিভাবে এই উৎসেচকের কাজের দ্বারা আমরা যে খাদ্যগুলো গ্রহণ করে থাকি সেই খাদ্যগুলো বিভিন্ন পর্যায়ে আস্তে আস্তে তারা বৃহৎ অণু থেকে ছোট্ট অণুতে রূপান্তরিত হয়। এবং এছাড়াও আমরা বিগত ভিডিওগুলোতে পড়লাম যে আমাদের পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলো কি কি এবং প্রত্যেকটি অংশে কি কি পাচক রস নিঃসৃত হয় এবং সেই রসের মধ্যে কি কি উৎসেচক থাকে সেগুলোও আমরা কিন্তু পড়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে নতুন যে চ্যাপ্টারের অংশটা আমরা পড়ব তাতে আমরা জানতে পারবো এই সমস্ত পাচক রসগুলোর দ্বারা এবং তাদের মধ্যে থাকা যে উৎসেচকগুলো সেইগুলোর দ্বারা কিভাবে বৃহৎ অণু খাদ্য ছোট্ট ছোট্ট অণুতে ভেঙে গিয়ে আমাদের পরিপাক অর্থাৎ আমাদের হজম সম্পন্ন হয়। শুধু তাই নয়, তারপরে আমরা দেখব এবং আমরা আলোচনা করব যে রক্তে কিভাবে এই ক্ষুদ্র খাদ্য অণুগুলো মিশে যায়, যেটাকে আমরা বলে থাকি শোষণ। তাহলে শুরু করা যাক আমাদের ভিডিও ক্লাস, যার মাধ্যমে আমরা পড়তে চলেছি খাদ্যের পরিপাক এবং খাদ্যের শোষণ। ওয়েলকাম ছাত্রছাত্রীরা, আজকে আমরা নতুন একটা ইউনিটের নতুন চ্যাপ্টার শুরু করছি, সেম 3-এর ইউনিট 1-এর চ্যাপ্টার 2। আমরা ইউনিট 1-এর নিউট্রিটিভ ফেজ অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন এই ইউনিটের প্রথম চ্যাপ্টার আমরা আগের ভিডিওতে পুরোটাই আমরা আলোচনা করেছি। আজকে আমাদের এই ভিডিওতে আলোচ্য বিষয় হলো খাদ্যের ভাঙন অর্থাৎ খাদ্যের পরিপাক এবং খাদ্যের শোষণ, ব্রেকডাউন অফ ফুড ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। আমরা আজকে পড়তে চলেছি খাদ্যের পরিপাক এবং শোষণ। খাদ্য বলতে আমরা সবাই জানি এখানে যে শর্করা, প্রোটিন এবং ফ্যাট এই তিনটি উপাদানে কিভাবে বৃহৎ অণু থেকে ছোট অণুতে ভাঙে এবং তারপর কিভাবে তারা রক্তস্রোতে মেশে, সেটাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। ডাইজেশন অর্থাৎ পরিপাক, এটির কিন্তু মূল দুটি অংশ। একটিকে আমরা বলে থাকি যান্ত্রিক অর্থাৎ মেকানিক্যাল এবং আরেকটি অংশ হলো রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল। তাহলে মেকানিক্যাল অংশে কি কি পাচ্ছি আমরা? না, আমরা খাবারটা যখন মুখে নিই তখন একদম প্রথমে সেটা যদি কঠিন বস্তু হয় তাহলে আমরা কি করি, সেটাকে আমরা চিবুই মুখের মধ্যে রেখে অর্থাৎ চিউইং। তারপর সেটা চেবানোর পর আমরা কি করি, আমরা সেটাকে গলাধঃকরণ করি, সোয়ালোইং। এবং তারপর কি হয় তার না, আস্তে আস্তে আমাদের পৌষ্টিক নালীর ভিতরে সেটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে খাবারটা কিভাবে নিজে থেকে নিচের দিকে নামতে থাকে। এর জন্য দায়ী মূলত যে পদ্ধতি তার নাম হচ্ছে পেরিস্টলসিস অর্থাৎ পৌষ্টিক নালীর ক্রমসংকোচন। আমরা ঠিক যেরকম ঢেউয়ের ক্ষেত্রে দেখতে পাই ঢেউটা আছড়ে পড়ে এবং বারবার ঢেউ আছড়ে পড়ে, একই রকমভাবে এই যে আন্দোলনটি পৌষ্টিক নালীর মধ্যে ঘটতে থাকে অর্থাৎ খাদ্যের যে বিচলন ঘটতে থাকে, এখানে কিন্তু এই যে পেশিগুলি রয়েছে অনৈচ্ছিক পেশিগুলো, সেই নালীর পেশিগুলি ক্রমাগত ক্রমসংকোচন এবং প্রসারণ করতে থাকে, অর্থাৎ ঢেউয়ের মতন একটা বিচলন ঘটতে থাকে। আমরা যদি এই ছবিটার মধ্যে লক্ষ্য করি দেখতে পাচ্ছি খাদ্যটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে প্রেরিত হচ্ছে। কিভাবে হচ্ছে? কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাকশন অর্থাৎ এখানে একটি সংকোচন হয়েছে। এই সংকোচন হওয়ার ফলে কি হলো, খাদ্যটা আরেকটু এগিয়ে গেল, আবার যেই এগিয়ে গেল পরবর্তী অংশে আবার সংকোচন হচ্ছে, অর্থাৎ এই ক্রমসংকোচনের মাধ্যমে কি হচ্ছে, খাদ্যটা আস্তে আস্তে পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। এই যে পুরো পদ্ধতিটি, এটিকেই বলা হয় ক্রমসংকোচন পদ্ধতি বা পেরিস্টলসিস। অর্থাৎ এই যে যান্ত্রিক যে খাদ্যের পরিপাক, তার মধ্যে প্রথমে মুখের মধ্যে ঘটলো চিউইং অর্থাৎ আমরা চেবালাম খাদ্যটিকে, তারপর আমরা খাদ্যটিকে গলাধঃকরণ করলাম, সোয়ালোইং, এবং শেষে কি হচ্ছে না পেরিস্টলসিস অর্থাৎ এই যে
ক্রমসংকোচন প্রসারণ পদ্ধতির দ্বারা খাদ্যটি পরিপাক নালীর ভিতর দিয়ে আস্তে 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 ধীর গতিতে নিচে নামছে। তাহলে এই তিনটি মিলিয়ে আমরা বলতে পারি এটি কি ঘটলো না, এটি পরিপাকের মেকানিক্যাল অংশ ঘটলো। এইবার তাহলে আমরা চলে যাচ্ছি আরেকটা ধরন কি, আরেকটা ধরন আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল ডাইজেশন, অর্থাৎ বিভিন্ন পৌষ্টিক নালীর মধ্যে যে পৌষ্টিক গ্রন্থিগুলো রয়েছে সেই গ্রন্থি নিঃসৃত বিভিন্ন পাচক রস দ্বারা তাদের মধ্যে থাকা যে উৎসেচকগুলো রয়েছে সেই উৎসেচক দ্বারা খাদ্য বৃহৎ বা জটিল অণু আস্তে আস্তে ক্ষুদ্র বা ছোট্ট অণুতে ভেঙে যায়। এটিকেই বলা হয় উৎসেচক দ্বারা খাদ্যের ভাঙন। সেই উৎসেচক দ্বারা খাদ্যের যে ভাঙন সেটাকেই আমরা বলে থাকি কেমিক্যাল ব্রেকডাউন, অর্থাৎ খাদ্যের রাসায়নিক ভাঙন। তাহলে আমরা দেখতে পেলাম পরিপাক আমরা দুটো ভাবে জানতে পারলাম, একটি হলো মেকানিক্যাল এবং আরেকটি হলো রাসায়নিক ভাঙন। এবার আমরা চলে যাচ্ছি শর্করার পরিপাক। তাহলে শর্করার পরিপাক পড়ার আগে আমাদের জানতে হবে কি কি ধরনের শর্করা আমরা খেয়ে থাকি। আমরা মূলত মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড অর্থাৎ একক শর্করা, দ্বিশর্করা এবং যৌগ শর্করা আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করে থাকি। কিন্তু এই যে একক শর্করা অর্থাৎ মোনোস্যাকারাইড যেটা আমরা খেয়ে থাকি, সেই মোনোস্যাকারাইড কিন্তু কোনো পরিপাকের প্রয়োজন হয় না। কেন হয় না? কারণ তারা এতটাই ক্ষুদ্র, তারা খুব সহজে কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত থেকে তার আশেপাশে যে রক্ত জালক রয়েছে তার মধ্যে কিন্তু তারা মিশে যেতে পারে। সেই জন্য মোনোস্যাকারাইড ডাজ নট রিকোয়ার ডাইজেশন, অর্থাৎ একক শর্করার কোনো পরিপাকেরই প্রয়োজন হয় না। চলে যাচ্ছি তাহলে ডাইস্যাকারাইড অর্থাৎ দ্বিশর্করা এবং তার উপরে যে শর্করাগুলো রয়েছে তার থেকে আরও জটিল যে শর্করাগুলো রয়েছে অর্থাৎ বহু শর্করা বা যৌগ শর্করা, তাদের কিন্তু তারা বৃহৎ অণু এবং তাদের ভাঙন প্রয়োজন। যেহেতু তাদের ভাঙন প্রয়োজন সেই জন্য ভাঙন যে পদ্ধতিতে হবে অর্থাৎ পরিপাক পদ্ধতিতে কিন্তু তারা আসবে। অর্থাৎ ডাইস্যাকারাইড থেকে আরম্ভ করে যতই কমপ্লেক্স হোক না কেন বহু শর্করা, সব ধরনের বহু শর্করার কিন্তু পরিপাক প্রয়োজন হবে। এক্ষেত্রে এখানে বলাই বাহুল্য যে পলিস্যাকারাইড সেলুলোজ ভাঙার মতন কোনো উৎসেচক কিন্তু আমাদের দেহে নেই, যার জন্য বহু শর্করার মধ্যে পলিস্যাকারাইড সেলুলোজ আমাদের দেহে পাচিত হয় না। কিন্তু পাচিত না হয়ে আমরা অলরেডি জানি, আমরা সেম মানে পড়েছি, আমরা শর্করা চ্যাপ্টারে জেনেছি যে পাচিত না হয়েও কিন্তু তারা আমাদের দেহে মল তৈরি করতে সাহায্য করে এবং আমাদেরকে সুস্থ রাখে। তাহলে আমরা তো দেখলাম যে কোন কোন জাতীয় শর্করার পরিপাক প্রয়োজন হয় এবং কোন কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না। এবার আমরা জানবো তাহলে শর্করার পরিপাক ব্যাপারটা কি না। শর্করার পরিপাক হলো যে জটিল শর্করাগুলো রয়েছে সেই জটিল শর্করাগুলোর ভাঙন ঘটে, ব্রেকডাউন অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। ভেঙে তারা কি তৈরি করবে? তারা ক্ষুদ্র এবং সরল এবং অবশ্যই অ্যাবজর্বেবল অর্থাৎ তারা শোষণযোগ্য, ছোট্ট এবং সরল অণুতে রূপান্তরিত হবে। যে পদ্ধতির দ্বারা জটিল শর্করা এবং অদ্রবণীয় শর্করা আস্তে আস্তে ক্ষুদ্র, সরল এবং শোষণযোগ্য রূপে পরিণত হবে, কার দ্বারা? বিভিন্ন পাচক রসে থাকা অ্যামাইলোলাইটিক উৎসেচকের দ্বারা, অর্থাৎ শর্করা ভঙ্গকারী উৎসেচকের দ্বারা এই যে রূপান্তরটি ঘটছে এটিকেই বলা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন অর্থাৎ শর্করার পরিপাক। কোথায় হয় এই পরিপাকটি? সাইট অফ ডাইজেশন কোথায় না? মূলত মুখে এবং ক্ষুদ্রান্তে। এবার আমরা চলে যাচ্ছি তাহলে কিভাবে এই পরিপাক ব্যাপারটা হয়। মুখের মধ্যে শর্করা জাতীয় খাদ্য যখন আমরা গ্রহণ করি তখন মুখের মধ্যে আমাদের পাচক রস থাকছে লালা রস। সেই লালা রসের মধ্যে থাকছে মূলত শর্করা ভঙ্গকারী যে উৎসেচক দুটি আমরা পাই। একটি হলো স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন বলা হয়, আরেকটি হলো মল্টেজ। আমরা প্রথমে স্যালাইভারি অ্যামাইলেজ কিভাবে কাজ করে সেটা আমরা জানব। মুখের মধ্যে লালা রস নিঃসৃত যে টায়ালিন, সেই টায়ালিন কিভাবে কাজ করে?
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা মনে রাখা দরকার, সেটি হলো যে টায়ালিন কিন্তু যে কোনো রকমের শ্বেতসারের উপর কাজ করতে পারে না। ইট অ্যাক্টস অনলি অন বয়েলড স্টার্চ, অর্থাৎ শুধুমাত্র সিদ্ধ শ্বেতসারের উপরেই কিন্তু এই টায়ালিন ক্রিয়া করতে পারে। এবং কোন মাধ্যমে ক্রিয়া করে? মাইল্ডলি অ্যাসিডিক, হ্যাঁ, খুব সামান্য আম্লিক মাধ্যমে তারা কাজ করতে পারে। pH 6.5 তারা সব থেকে ভালো কাজ করে এবং 45 থেকে 60 ডিগ্রির মধ্যে তারা সুন্দর কাজ করতে পারে। এই তাপমাত্রা তাদের পক্ষে একেবারে অনুকূল তাপমাত্রা। তাহলে টায়ালিনের কাজ করার বিভিন্ন শর্তগুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব টায়ালিন কিভাবে ভাঙছে শর্করাকে। ব্রেকডাউন অফ স্টার্চ বাই টায়ালিন অ্যান্ড মল্টোজ। আমরা মল্টোজ কি কাজ করছে সেটা আমরা পরে আসছি, আগে আমরা দেখে নেব কিভাবে টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে ভাঙে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে বয়েলড স্টার্চ, সিদ্ধ শ্বেতসার, টায়ালিন ক্রিয়া করলো, ভেঙে প্রথমে করলো এরিথ্রোডেক্সট্রিন আর মল্টোজ, আবার ভাঙলো, ভেঙে করলো অ্যাক্রোডেক্সট্রিন আর মল্টোজ, এবং পরবর্তী পর্যায়ে অ্যাক্রোডেক্সট্রিনকে ভেঙে তৈরি হচ্ছে আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজ। প্রত্যেকটি ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এরিথ্রোডেক্সট্রিন ভাঙছে, অ্যাক্রোডেক্সট্রিন ভাঙছে, আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ এবং আলফা লিমিট ডেক্সট্রিন তৈরি হলো। তার সাথে কিন্তু আমরা একটা করে দ্বিশর্করা পেয়ে গেছি, সেটি হলো মল্টোজ। এই যে মল্টোজ দ্বিশর্করা, এটিও কিন্তু মুখের মধ্যে আবার ভাঙন ঘটে তার, কিন্তু সেই ভাঙনটা টায়ালিন আর করতে পারে না। অর্থাৎ স্যালাইভারি অ্যামাইলেজ কিন্তু মল্টোজকে ভাঙতে পারে না। মল্টোজকে ভাঙার আরও একটি উৎসেচক রয়েছে মল্টেজ, এবং মল্টোজ দ্বিশর্করাকে মল্টেজ উৎসেচক ভেঙে দিয়ে তারা তৈরি করছে দুটি অণু গ্লুকোজ। অর্থাৎ মুখের মধ্যে আমার কি কি ঘটলো? আমার টায়ালিন দ্বারা সিদ্ধ শ্বেতসার ভেঙে মল্টোজ তৈরি করলো এবং মল্টোজকে মল্টেজ নামক উৎসেচক ভেঙে দিয়ে তৈরি করলো একক শর্করা গ্লুকোজ, যা কিন্তু খুব সহজেই ক্ষুদ্রান্তে শোষিত হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি কিভাবে ঘটনাটা ঘটছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টার্চ অণুর ছবি দেওয়া। এই স্টার্চ অণু কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাখান্বিত একটি অণু, ব্রাঞ্চড মলিকিউল। তার উপর অ্যামাইলেজ ক্রিয়া করছে, করে ক্ষুদ্র অণু মল্টোজ তৈরি করলো। ক্ষুদ্র অণু কেন বলছি? কারণ এখানে শাখান্বিত অনেক বড় ছিল, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি একক নিয়ে তৈরি হয়েছে। দুটি একক নিয়ে তৈরি হয়েছে মানে এটি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডকে এবার এই উৎসেচক মল্টেজ ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র একক শর্করা অর্থাৎ গ্লুকোজ অণু তৈরি করলো। এবার চলে যাচ্ছি এর পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ অর্থাৎ গ্রাসনালী দিয়ে খাদ্যটি আস্তে আস্তে আমাদের স্টামাক অর্থাৎ পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। পাকস্থলীতে শর্করা ভঙ্গকারী কোনো উৎসেচক নেই। নো অ্যামাইলোলাইটিক এনজাইম প্রেজেন্ট ইন গ্যাস্ট্রিক জুস। অর্থাৎ এনজাইম দ্বারা, উৎসেচক দ্বারা কিন্তু খাদ্যের ভাঙন পাকস্থলীর মধ্যে ঘটে না। কিরকম খাদ্য? না শর্করা জাতীয় খাদ্যের কিন্তু এনজাইম বা উৎসেচক দ্বারা ভাঙন পাকস্থলীর মধ্যে ঘটে না। কিন্তু খুব সামান্য পরিপাক ঘটছে কার? না সুক্রোজে। কিভাবে ঘটছে? না আমরা জানি যে পাকস্থলীর মধ্যে থাকছে পাক রস, গ্যাস্ট্রিক জুস। সেই গ্যাস্ট্রিক জুসে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডের সংস্পর্শে এসে সুক্রোজ অণু ভেঙে গিয়ে, সুক্রোজ একটি ডাইস্যাকারাইড দ্বিশর্করা, সে ভেঙে গিয়ে দুটি একক শর্করা অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করছে। এইটুকুই যা পরিপাক ঘটার পাকস্থলীর মধ্যে ঘটছে। এবং বাদবাকি অপাচ্য বলবো না, অপাচিত যে শর্করা পড়ে রইল, তার কিন্তু পাকস্থলীর মধ্যে আর কোনো পরিপাক হচ্ছে না। তাহলে রিমেইনিং আনডাইজেস্টেড কার্বোহাইড্রেট পাসেস টু স্মল ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্তের মধ্যে বাদবাকি অপাচিত শর্করা প্রেরিত হলো। এবার ক্ষুদ্রান্তের মধ্যে সেখানে কি হচ্ছে? দুটি পাচক রসের দ্বারা পরিপাক সম্পন্ন হয়। কিরকম? না আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো যে ক্ষুদ্রান্তে কি হচ্ছে। ক্ষুদ্রান্তে দুটি পাচক রস দ্বারা এই কাজটি সম্পন্ন হচ্ছে। কি কি পাচক রস? না অগ্নাশয় থেকে আসা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ উৎসেচক। অগ্নাশয়ের রসে থাকছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ উৎসেচক বা প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ উৎসেচক।
তার দ্বারা ভাঙন ঘটছে। এবং এছাড়া যখন শর্করাটি আরও ক্ষুদ্র হয়ে যাচ্ছে তখন আরও কিছু কিছু উৎসেচক রয়েছে যেগুলো দ্বিশর্করাকে ভাঙতে পারে, সেই উৎসেচক দ্বারা আরও বাদবাকি পরিপাকটি সম্পন্ন হচ্ছে। তাহলে প্রথমে আমরা দেখব এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যে অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, অগ্নাশয়ের অ্যামাইলেজ, তার ক্রিয়া করার কি কি শর্ত রয়েছে। আমরা টায়ালিনে যদি মনে করে দেখো পড়েছিলাম যে টায়ালিন কিন্তু শুধুমাত্র সিদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করেছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিদ্ধ এবং অসিদ্ধ দুই ধরনের শ্বেতসারের উপরই কিন্তু এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ক্রিয়া করতে পারে, অর্থাৎ বোথ বয়েলড অ্যান্ড আনবয়েলড স্টার্চ তার উপরেই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ক্রিয়া করে। পিএইচ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 6.7 থেকে 7, মানে খুব যে বেশি আম্লিক তা কিন্তু নয়। এবং তারপর আমরা চলে গেলাম হচ্ছে কোন তাপমাত্রা, এ 37 ডিগ্রি সেলসিয়াসে সব থেকে ভালো ক্রিয়া করতে পারে। এবার আমরা দেখব যে কিভাবে ঘটনাটা ঘটছে। ব্রেকডাউন অফ স্টার্চ অর ডেক্সট্রিন এসকেপিং স্টার্চ। আমরা দেখেছিলাম যে পাকস্থলীতে শর্করা সেরকমভাবে ভাঙলো না, তাহলে যেটুকু অপাচিত শর্করা পড়েছিল মুখে পরিপাক হওয়ার পর সেটা পুরোটাই পাকস্থলী থেকে চলে আসছে ক্ষুদ্রান্তে, এবং ক্ষুদ্রান্তে এসে প্যানক্রিয়াটিক জুস, অগ্নাশয় রসে, অগ্নাশয়ের অ্যামাইলেজ তার সংস্পর্শে আসছে। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাবো যে ক্ষুদ্রান্তের যে অ্যামাইলেজ, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, তারও সংস্পর্শে আসবে। তাহলে এখানে কি কি ধরনের শর্করা রয়েছে না, সিদ্ধ শ্বেতসার রয়েছে বয়েলড স্টার্চ, অসিদ্ধ শ্বেতসারও রয়েছে আনবয়েলড স্টার্চ, কিছু ডেক্সট্রিনও রয়েছে। তারা ঠিক যেরকমভাবে অ্যামাইলেজ ভাঙে আমরা এখানেও কিন্তু দেখছি ঠিক ওইভাবেই ভেঙেছে। কিরকম না, শ্বেতসারের উপর প্রথমে ক্রিয়া করে ভেঙে দিচ্ছে এরিথ্রোডেক্সট্রিন, তারপরে মল্টোজ, এরিথ্রোডেক্সট্রিনের উপর ক্রিয়া করে দিচ্ছে অ্যাক্রোডেক্সট্রিন, তারপর মল্টোজ, এবং অ্যাক্রোডেক্সট্রিনের উপর ক্রিয়া করে দিচ্ছে আইসোমল্টোজ, মল্টোট্রায়োজ, আলফা লিমিট ডেক্সট্রিন এবং মল্টোজ। তাহলে এখানেও কিন্তু আমরা দেখলাম যে তাদের ভাঙন প্রক্রিয়াটা কিন্তু একই রকম, ওটাও অ্যামাইলেজ এটাও অ্যামাইলেজ, কিন্তু ওই অ্যামাইলেজ, মুখের অ্যামাইলেজ ক্রিয়া করেছিল শুধু সিদ্ধ শ্বেতসারের উপর, কিন্তু এইখানে আমরা দেখলাম যে ক্ষুদ্রান্তে অগ্নাশয়ের অ্যামাইলেজ ক্রিয়া করছে দুটি ধরনেরই শ্বেতসারের উপর, এবং ভাঙন পদ্ধতি একেবারে এক আমরা দেখলাম। এবার ক্ষুদ্র ক্ষুদ্র যে দ্বিশর্করাগুলো তৈরি হয়েছিল তার উপরে এবার সেটাকে ভাঙানো অনেক উৎসেচক এখানে রয়েছে। কি কি না, মল্টোজ যেটা তৈরি হয়েছিল তাকে মল্টেজ ভেঙে তৈরি করছে দুটি অনুগ্লুকোজ, আইসোমল্টোজকেও তাই, আইসোমল্টেজ ভেঙে তৈরি করছে দুটি অনুগ্লুকোজ, সুক্রোজ যেটা তৈরি হয়েছিল তাকে সুক্রেজ উৎসেচক ভেঙে তৈরি করছে একটি অনুগ্লুকোজ, একটি অনুফ্রুক্টোজ, এবং ল্যাকটোজকে ল্যাকটেজ উৎসেচক ভেঙে তৈরি করছে একটি অনুগ্লুকোজ ও একটি অনুগ্যালাক্টোজ। এছাড়া কিছু ডেক্সট্রিন যেটা পরিপাক যদি না হয়ে থাকে এখানে কিন্তু ডেক্সট্রিনেজও রয়েছে, সে কি করছে না এই ডেক্সট্রিনকে ভেঙে গ্লুকোজ এবং মল্টোজে রূপান্তরিত করছে। তাহলে আমি যদি ক্ষুদ্রান্ত এবং পাকস্থলী ও মুখবিবরে যা যা ঘটনা ঘটলো সেটাকে যদি আমি পুরোটা ছোট্ট করে বলতে চাই, তাহলে দেখো এই ফ্লোচার্টের দ্বারা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো। গৃহীত যে শর্করা, খাদ্যে যে শর্করা রয়েছে ডায়েটারি কার্বোহাইড্রেট, প্রথমে তার উপর মুখে কে ক্রিয়া করেছিল, স্যালাইভারি অ্যামাইলেজ হয়ে এখানে কি হয়েছিল, একটা মিশ্রণ তৈরি হয়েছিল, কিছুটা অপাচিত থেকে গেছিল, যারা অসিদ্ধ সেটা পুরোটাই থেকে গেছিল, কোনো ক্রিয়া হয়নি মুখে, তার সঙ্গে কিছু ডেক্সট্রিন ছিল, সুক্রোজ, ল্যাকটোজ এবং মল্টোজ ছিল। এই অবস্থাতেই কিন্তু তারা পুরোটা পাকস্থলী দিয়ে নেমে এসছে। পাকস্থলীতে একমাত্র সুক্রোজ সামান্য একটু ভেঙেছিল, তাও যে পুরোটা ভেঙে যায় সেটাও কিন্তু আমরা বলতে পারবো না, কারণ HCl এর মাত্রা যতক্ষণ কাজ করবে ততক্ষণই সেটি ভাঙবে, যদি পরিমাণে বেশি থাকে তখন কিন্তু সেটা আর ভাঙা যাবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাকস্থলীতে যেরকম ছিল সুক্রোজ বাদে প্রায় পুরোটাই একই রকমভাবে নিচে নেমে এলো। এবার ক্ষুদ্রান্তে এসে দু ধরনের পাচক রস পড়ছে, মূলত 3 ধরনের পাচক রস পড়ে, কিন্তু পিত্ত রসের কিন্তু সেই অর্থে শর্করাকে ভাঙার কোনো ভূমিকা নেই। যেহেতু ভূমিকা নেই তাই এখানে এই চার্টের মধ্যে দেওয়া নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি অগ্নাশয় রসের অ্যামাইলেজ, সে ভাঙছে এগুলোকে, ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র একক শর্করা বা দ্বিশর্করা তৈরি করছে, এবং আলটিমেটলি আরও ছোট ছোট যে দ্বিশর্করা ভাঙার উৎসেচক রয়েছে তারাও ভাঙছে, ভেঙে আলটিমেটলি কি হচ্ছে, সমস্ত একক শর্করা তৈরি হয়ে গেল।
সেই একক শর্করাগুলো এবার বিভিন্ন শোষণ পদ্ধতির দ্বারা তারা রক্ত জালকে রক্তের সঙ্গে মিশে। পুরো ব্যাপারটাকে যদি ছকের আকারে আমরা দেখতে চাই, এতক্ষণ ধরে যা বললাম এই ছকের মাধ্যমে কিন্তু আমরা ব্যাপারটাকে দেখতে পাচ্ছি। এইবারে আমি চলে যাচ্ছি, তাহলে ঘটনাটা কি ঘটলো? মুখের পর আমরা দেখলাম যে পাকস্থলীতে কিছু হলো না, পাকস্থলীর থেকে আস্তে আস্তে চলে এলো ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কি হয়েছে আমরা দেখতে পেলাম, বৃহৎ অণু শ্বেতসার অ্যামাইলেজ দ্বারা ভেঙে ক্ষুদ্র অণু গ্লুকোজ তৈরি হলো, কিছুটা সুক্রেজ ভাঙলো, সেটাও ক্ষুদ্র অণু তৈরি হলো, ল্যাকটোজে কিছুটা ল্যাকটোজ ভাঙলো, দিয়ে ক্ষুদ্র দুটি একক শর্করা তৈরি হলো। সমস্ত একক শর্করা আমরা দেখতে পাচ্ছি, সেই একক শর্করা হচ্ছে একেবারে শর্করা পরিপাকের শেষ ধাপ। একক শর্করার পর কিন্তু আর কোনো পরিপাক হয় না বা আর ভাঙা যাবে না শর্করাকে, এবং এই অবস্থাতেই তারা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে কোষগুলো, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্তের বা আন্তরিক কোষ, আমরা ব্রাশ বর্ডার কোষ বলতে পারি, চিল্লি কোষ। সেই কোষের মধ্যে আস্তে আস্তে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রবেশ করে ফাইনালি তারা এই যে লাল যে পাইপের মতন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমার রক্তস্রোত, রক্তবাহ, তার মধ্যে আস্তে আস্তে মিশে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে শর্করা পরিপাকের শেষ ধাপে তৈরি হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, প্রত্যেকটি একক শর্করা এবং প্রত্যেকটি কিন্তু ক্ষুদ্রান্তের রক্ত জারকের সঙ্গে মিশে যেতে পারে। আচ্ছা, যেটা বললাম সেটাই আরেকবার এখানে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। এটা দেখলে আরো একটু পরিষ্কার হয়ে যাবে তোমাদের যে কিভাবে ঘটছে পরপর ধাপে ধাপে ব্যাপারটা। এবার তাহলে আমরা চলে যাচ্ছি প্রোটিন, প্রোটিনের পরিপাক, প্রোটিনের ভাঙন। প্রোটিন ভাঙতে তাহলে কারা প্রোটিন ভাঙতে পারে? আমরা শর্করার ক্ষেত্রে দেখেছিলাম অ্যামাইলোলাইটিক উৎসেচক ভাঙতে পারে শর্করা। প্রোটিনের ক্ষেত্রে কিন্তু আর অ্যামাইলোলাইটিক উৎসেচক কাজ করবে না। প্রোটিনের ক্ষেত্রে আরো বিশেষ আরেক ধরনের উৎসেচক কাজ করবে, তাদেরকে একত্রে বলা হয় প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, বা আমরা বলতে পারি বিজ্ঞানের ভাষায় প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে প্রোটিনের ভাঙন বা প্রোটিনের পরিপাক আমরা কি বলবো না, যেখানে অদ্রবণীয় জটিল প্রোটিন অণু, বৃহৎ প্রোটিন অণু, সেটা কি হচ্ছে বিভিন্ন পাচক রসে থাকা উৎসেচকের সংস্পর্শে এসে, যেটা বললাম কি উৎসেচক বললাম এক্ষুনি না, প্রোটিওলাইটিক উৎসেচক, সেই উৎসেচকের সংস্পর্শে এসে তারা ক্ষুদ্রতম অ্যামাইনো অ্যাসিডে ধাপে ধাপে রূপান্তরিত হয়। এবং এই যে পুরো যে প্রক্রিয়া, পুরো যে পদ্ধতি ধাপে ধাপে যে ঘটছে ঘটনাটা, যেখানে অদ্রবণীয় বৃহৎ প্রোটিন অণু ধাপে ধাপে ভেঙে সরল অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, এই পুরো পদ্ধতিকেই বলা হচ্ছে কি প্রোটিন ডাইজেশন বা প্রোটিনের পরিপাক। এবার তাহলে কোথায় হচ্ছে প্রোটিনের এই পরিপাক? মুখের মধ্যে কিন্তু প্রোটিনের পরিপাক কিছুই হয় না, এটা কিন্তু শর্করার সঙ্গে বড় একটা পার্থক্য। আমরা শর্করার ক্ষেত্রে প্রথমেই দেখেছিলাম যে মুখের মধ্যে কিন্তু টাইলিন নামক উৎসেচকটা অনেকটাই ভাঙছে, কিন্তু প্রোটিন আমরা যা খেলাম মুখের মধ্যে কিন্তু শুধুমাত্র ওই যান্ত্রিক পরিপাক হলো, অর্থাৎ চিবানো, গেলা, এর ফলে যেটুকু যা ভাঙছে, কিন্তু প্রোটিন অণু হিসেবে কিন্তু ভাঙছে না। তাহলে প্রোটিন অণুকে ভাঙতে গেলে সেই খাদ্যটাকে পৌঁছাতে হবে কোথায় না, পাকস্থলীতে। তাহলে কোথায় হচ্ছে প্রোটিনের ভাঙন, প্রোটিনের পরিপাক কোথায় হচ্ছে? হচ্ছে পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে, এবং একেবারে মুখের মধ্যে কোনো রকম উৎসেচক না থাকার দরুন হুবহু ওরকম ভাবেই কিন্তু পৌঁছে যাচ্ছে তারা পাকস্থলীতে। সাইজ হয়তো একটু ছোট হচ্ছে খাবারটা, যেহেতু আমরা চিবোচ্ছি খাদ্যটাকে। তাহলে এবার কি কি ধরনের প্রোটিনের ভাঙন দরকার? অ্যালবুমিন, গ্লোবিউলিন, নিউক্লিওপ্রোটিন, মিউসিন, ইলাস্টিন ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক ধরনের প্রোটিন আমরা আমাদের দৈনিক খাদ্য তালিকায় খেয়ে থাকি, এবং এইগুলোরই কিন্তু পরিপাক দরকার। কিভাবে হচ্ছে না, প্রথমে আমরা দেখছি স্টামাক অর্থাৎ পাকস্থলীতে কিভাবে প্রোটিনের ভাঙন হচ্ছে। প্রধান যে উৎসেচক, প্রোটিওলাইটিক প্রধান যে উৎসেচক পাকস্থলীতে যে প্রোটিনকে ভাঙতে পারবে, তার নাম হলো পেপসিন। এবার পেপসিনের একটা বিশেষ ব্যাপার রয়েছে। কিরকম? পেপসিন কিন্তু ওইভাবে খরিত হয় না। পাকরসে যে পেপসিন যখন খরিত হয়, তখন কিন্তু পাকরসের মধ্যে পেপসিনটা পেপসিনোজেন রূপে থাকে, সিক্রেটেড অ্যাজ ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন,
অর্থাৎ নিষ্ক্রিয় পেপসিনোজেন রূপে আমরা পাই। তাহলে নিষ্ক্রিয় যখন, আমরা তো নামটা দিয়েই বুঝতে পারছি এটা কোনোভাবেই প্রোটিনকে ভাঙতে পারবে না। তাহলে নিষ্ক্রিয় যখন, সেটাকে সক্রিয় হতে হবে। তাহলে সক্রিয় হওয়ার জন্য কি চাই না, দেখো এখানে নিষ্ক্রিয় পেপসিনোজেন গ্যাস্ট্রিক জুসে থাকা, পাক রসে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে যখন আসছে, তখন সেই নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে রূপান্তরিত হচ্ছে এবং এই সক্রিয় পেপসিন তারপর প্রোটিনকে ভাঙা শুরু করছে। কিন্তু প্রোটিনকে ভেঙে পেপসিন কিন্তু একেবারে ক্ষুদ্রতম এককে আনতে পারছে না। পেপসিন কিন্তু কাজ করতে পারে কোন ধাপ অবধি না, প্রোটিনকে ভেঙে শুধুমাত্র পেপটোন অবধি ভাঙতে পারে, তারপর কিন্তু আর ভাঙতে পারে না, তারপর অন্য উৎসেচক প্রয়োজন হয়। তাহলে যেহেতু এটা পুরোটা পাচক রস এবং পাকস্থলিতে ঘটছে, আমরা ধরেই নিতে পারি যে পেপসিন কিন্তু ভীষণ রকমভাবে আম্লিক মাধ্যমে ক্রিয়া করবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে পিএইচ মাত্রা 1.5 থেকে 2.5, অর্থাৎ তীব্র অ্যাসিডিক মাধ্যম, তীব্র আম্লিক মাধ্যমে পেপসিন খুব ভালো ক্রিয়া করে। এবং কোন তাপমাত্রায় করে না, 37 ডিগ্রি সেলসিয়াস, আমাদের দৈহিক যে স্বাভাবিক তাপমাত্রা, সেই তাপমাত্রাতে খুব ভালো পেপসিন কাজ করতে পারে। এছাড়াও আরও একটি উৎসেচক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোরেনিন, সেটাও কিন্তু একেবারে নিষ্ক্রিয়, সেটাও কিন্তু সক্রিয় রেনিনে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা পড়লাম কি না, পাকস্থলী থেকে প্রোটিনের পরিপাক শুরু হচ্ছে এবং পাকস্থলীতে প্রোটিনের পরিপাক করায় প্রধান কোন উৎসেচক, পেপসিন। তাহলে এবার আমরা দেখে নেব যে কিভাবে এই পেপসিনটি ক্রিয়া করছে। দেখো প্রোটিনের উপর ক্রিয়া করছে, করে প্রথম ধাপে ভেঙে তৈরি করলো অ্যাসিড মেটাপ্রোটিন। অ্যাসিড কেন বলছি, কারণ এটা আম্লিক মাধ্যমে হচ্ছে, সেজন্য যেই মেটাপ্রোটিনটা তৈরি হলো সেও আম্লিক মাধ্যমেই তৈরি হয়েছে, তাই জন্য তার নামের আগে আমরা অবশ্যই কোন কথাটা দেব, অ্যাসিড কথাটা বসাবো। তারপর সেটা ভেঙে তৈরি হচ্ছে প্রাইমারি প্রোটিওস, আরও ভাঙছে পেপসিন, ভেঙে তাকে কি তৈরি করলো, সেকেন্ডারি প্রোটিওস, আরও ভাঙলো, ভেঙে তৈরি করলো পেপটোন। অর্থাৎ পেপসিন প্রোটিনের উপর ক্রিয়া করে সরাসরি প্রোটিনকে ভেঙে 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 ধাপে ধাপে তৈরি করলো পেপটোন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেপটোনের পরে কিন্তু আর পেপসিন ভাঙতে পারছে না। তাহলে বাকি ভাঙাটা কে করবে? এবার আমরা চলে যাচ্ছি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ততে মূলত অগ্নাশয় রসে থাকা ট্রিপসিন নামক উৎসেচক বাকি কাজটা সারে। তাহলে ট্রিপসিন, এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো সক্রিয় উৎসেচকের নাম। ঠিক যেরকম পেপসিনের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে পেপসিন একেবারেই কিন্তু সক্রিয় অবস্থায় মিশ্রিত হয় না, সেজন্য কি দরকার, তাকে সক্রিয়করণ করার দরকার। ট্রিপসিনও কিন্তু তাই। দেখো ইনঅ্যাক্টিভ ট্রিপসিনোজেন বাই প্যানক্রিয়াটিক জুস, অর্থাৎ অগ্নাশয়ের রসে যখন মিশ্রিত হচ্ছে ট্রিপসিন, তখন কিন্তু এই উৎসেচককে আমরা নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে পাচ্ছি। তারপর সেটা সক্রিয় হয়ে সেটা কাজ করছে। কিভাবে সক্রিয় হচ্ছে সেটা আমরা পরের ধাপে দেখছি। কিন্তু এখানে যেটা মূল জানার বিষয় সেটি হলো আগের ধাপে তৈরি হওয়া পেপটোন, আমরা তো দেখলাম পাকস্থলীতে পেপটোন অবধি প্রোটিন ভেঙেছে, সেই পেপটোনের উপরেও ক্রিয়া করতে পারবে ট্রিপসিন। আবার নতুন কোনো প্রোটিন যেটা হয়তো বা ভাঙেনি, যেটা পাকস্থলী থেকে হয়তো বা না ভেঙেই নেমে এসছে নিচে, সেই প্রোটিনের উপরেও ক্রিয়া করতে পারবে ট্রিপসিন। অর্থাৎ ট্রিপসিন কিন্তু প্রোটিনের উপরেও ক্রিয়া করছে এবং পেপটোন এই ধাপের উপরেও ক্রিয়া করছে। এবং এই যে ক্রিয়াটি করছে ট্রিপসিন কিন্তু প্রোটিন বা পেপটোন যার উপরে ক্রিয়া করুক না কেন, সম্পূর্ণ ভেঙে কিন্তু তাকে একেবারে ক্ষুদ্রতম একক অর্থাৎ অ্যামিনো অ্যাসিড অবধি তাকে ভাঙতে পারছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কোন মাধ্যমে কাজ করছে। কাজ কিন্তু ক্ষারীয় মাধ্যমে করছে, 7.8 থেকে 8.7 এবং 37 ডিগ্রি সেলসিয়াসে কাজ করছে। ক্ষারীয় মাধ্যমে কাজ করছে 7.8 to 8.7। এবার আমরা দেখছি যে কিভাবে এই সক্রিয়করণটা ঘটছে। অ্যাক্টিভেশন অফ ট্রিপসিনোজেন অ্যান্ড আদার প্রোটিওলাইটিক এনজাইমস, কিভাবে ট্রিপসিনোজেন এবং অন্যান্য প্রোটিন ভঙ্গকারী উৎসেচকগুলো সক্রিয় হচ্ছে। ট্রিপসিনোজেনের উপর ক্রিয়া করে এন্টারোপেপটাইডেজ। এন্টারোপেপটাইডেজ কিন্তু আমরা আন্ত্রিক রসের মধ্যে পাবো। সে কি করছে, ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে রূপান্তর করলো।
আর কি, এই যে ট্রিপসিন তৈরি হলো সে এবার কার উপর ক্রিয়া করছে, কাইমোট্রিপসিনোজেনকে কিন্তু সক্রিয় করে কাইমোট্রিপসিন তৈরি করছে। শুধু তাই নয়, ট্রিপসিন কিন্তু আরো সক্রিয় রূপে কাজ করে কার না, প্রোকার্বক্সিপেপটাইডেজ। এই উৎসেচককেও কিন্তু সক্রিয় কার্বক্সিপেপটাইডেজ এ, বি এবং অন্যান্য অ্যামাইনো পেপটাইডেজে রূপান্তরিত করে। অর্থাৎ আমরা দেখলাম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন যখন একবার সক্রিয় হয়ে ট্রিপসিন তৈরি হয়, তখন সেই ট্রিপসিনের দ্বারা কিন্তু অন্যান্য নিষ্ক্রিয় উৎসেচকগুলো কিন্তু সক্রিয় হয়ে ওঠে। এবার আমরা দেখে নিচ্ছি কিভাবে ভাঙছে। না, একই রকমভাবে যেরকমভাবে পেপসিন ভেঙেছিল, ট্রিপসিনও কিন্তু একই রকমভাবে ভাঙছে প্রোটিনকে। প্রোটিনের উপর ক্রিয়া করে প্রথমে দিচ্ছে অ্যালকালি মেটাপ্রোটিন। মনে করে দেখো, যখন আমরা পেপসিন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম অ্যাসিড মেটাপ্রোটিন। এটা যেহেতু ক্ষারীয় পিএইচ মাত্রা 7.8 থেকে 8.7, তাই অ্যালকালি মেটাপ্রোটিন। তারপর ভেঙে করছে প্রাইমারি প্রোটিওজ, তারপর করছে সেকেন্ডারি প্রোটিওজ, তারপর পেপটোন, পলিপেপটাইড, লোয়ার পেপটাইড এবং একেবারে ক্ষুদ্রতম একক আর প্রোটিনকে ভাঙা যাবে না, সেটি হলো অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে কাজটা পেপসিন করতে পারেনি, সেই বাকি কাজটা ট্রিপসিন ক্ষুদ্রান্তে সম্পন্ন করল। এছাড়াও আরো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রোটিন তৈরি হয়, যেগুলো আগে হতে পারে পাকস্থলী, হতে পারে ক্ষুদ্রান্তে তারা তৈরি হয়েছে, বা হতে পারে আমরা গৃহীত হয়েছে সেটা খাদ্যের মাধ্যমে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিনগুলোকে বা ক্ষুদ্র যে পেপটাইডগুলো রয়েছে সেইগুলোকে অন্যান্য উৎসেচক ভাঙে। যেমন পলিপেপটাইডকে পলিপেপটাইডেজ ভেঙে ট্রাইপেপটাইড আর অ্যামিনো অ্যাসিড করে, ট্রাইপেপটাইডেজ ভেঙে ডাইপেপটাইড আর অ্যামিনো অ্যাসিড হয়। এই ডাইপেপটাইডকে ফের ডাইপেপটাইডেজ ভেঙে দুটি অ্যামিনো অ্যাসিড দিচ্ছে, এবং লোয়ার যদি কোনো ক্ষুদ্রতর কোনো পেপটাইড থেকে থাকে সেটাও কিন্তু পেপটাইডেজ দ্বারা অ্যামিনো অ্যাসিড রূপান্তরিত হয়। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড, নিউক্লিওটাইডেজ দ্বারা নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার আর ফসফেট তৈরি করছে, এবং নিউক্লিওসাইডেজ দ্বারা ভেঙে তৈরি হচ্ছে নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার। তাহলে আমরা দেখলাম ওভারঅল যে কিভাবে বিভিন্ন প্রোটিন খাদ্যগুলো আস্তে আস্তে ভেঙে গিয়ে সবই প্রায় অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। আমরা যদি পুরোটাকে একবার দেখার চেষ্টা করি, যে আমি প্রোটিন গ্রহণ করলাম, মুখের মধ্যে কিন্তু আমার কোনো পরিপাক হলো না, প্রোটিনে সরাসরি চলে যাচ্ছে পাকস্থলীতে, সেখানে HCl রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিনোজেনকে পেপসিন করলো, সেই পেপসিন পেপটোন অবধি ভাঙলো প্রোটিনকে, এবং কিছুটা ভাঙলো কিছুটা ভাঙতে পারলো না, কেননা পরে কে বসে রয়েছে, পরে রয়েছে হচ্ছে কি ট্রিপসিনোজেন, যেটা ট্রিপসিনে রূপান্তরিত হলো, এবং হওয়ার ফলে কি করলো, ওই বাদবাকি প্রোটিনের ভাঙনটা সে কমপ্লিট করলো, করে সে ক্ষুদ্রতর পেপটাইডে আনলো। তাকে আর কে সাহায্য করলো, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ, যার ফলে কি হলো, সবই ক্ষুদ্র পেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড আমরা পেয়ে গেলাম। এবং যেহেতু এটা ক্ষুদ্রতম একক অ্যামিনো অ্যাসিড, সেটা কিন্তু এবার খুব সহজে রক্ত স্রোতে আস্তে আস্তে মিশে যাবে। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রোটিনটা ভাঙলো মূলত পেপসিন দ্বারা, এবং পরবর্তী পর্যায়ে পাকস্থলীর পর ভাঙলো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ এবং প্রোইলাস্টেজ দ্বারা, এবং সর্বশেষে ক্ষুদ্র যে পেপটাইডগুলো ছিল সেগুলোকে পেপটাইডেজ দ্বারা ফাইনালি তৈরি হইল ক্ষুদ্রতম একক অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন পরিপাক এইভাবে আমাদের দেহে সম্পন্ন হয়। এবার আমি চলে যাব ফ্যাটের পরিপাক। আমরা সবাই জানি, আমরা ক্লাস 11-এ সেমিস্টার 1-এ ফ্যাট অণু সম্পর্কে আমরা জেনেছি যে ফ্যাট অণু কিন্তু একটা জটিল অণু, এবং সেটাকে ভাঙলে আমরা কি পাবো, আমরা খুব সিম্পল সরল 3টি ফ্যাটি অ্যাসিড আমরা পাবো, এবং তার সাথে দেবে কি একটি অণু গ্লিসারল, তাই তো? তাহলে ফ্যাটের যখন পরিপাক হবে তখন যে ফ্যাট ভঙ্গকারী যে উৎসেচকগুলো থাকে তাকে বলা হয় লাইপোলাইটিক উৎসেচক, অর্থাৎ লিপিড বা স্নেহ পদার্থ ভঙ্গকারী উৎসেচক। এই লিপিড বা স্নেহ পদার্থ ভঙ্গকারী উৎসেচক কি করবে, ফ্যাট অণুর উপর ক্রিয়া করবে, করে দেবে 3টি অণু ফ্যাটি অ্যাসিড ও একটি অণু গ্লিসারল। কিন্তু এটিও হবে ধাপে ধাপে, সেটা আমরা আসছি পরবর্তী পর্যায়ে জানবো আমরা। এবার হচ্ছে কোথায় হয় ঘটনাটা। স্নেহ পদার্থ বা ফ্যাটের পরিপাকও কিন্তু মুখের মধ্যে হয় না, সরাসরি যে ফ্যাট জাতীয় খাদ্যগুলো আমরা গ্রহণ করছি মুখ থেকে গ্রাসনালী হয়ে পৌঁছায় যখন পাকস্থলীতে, তখন পাকস্থলীতে কিন্তু ফ্যাটের ভাঙনটা শুরু হয়, এবং তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ ক্ষুদ্রান্ত মানে স্টামাক অ্যান্ড ইন্টেস্টাইন,
ক্ষুদ্রান্ত এবং পাকস্থলী এই দুটি হলো প্রধান পরিপাককারী স্থল, ফ্যাটের প্রধান পরিপাককারী স্থল। এবং খুব সামান্য হয়তো মানে না হওয়ার মতনই মুখের মধ্যে লিঙ্গুয়াল লাইপেজ নামক একটি উৎসেচক রয়েছে, যত সামান্য সে হয়তো কিছু ভাঙতে পারে, কিন্তু সেটা প্রায় না ধরার মতন। আমরা বলতেই পারি যে একেবারে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে গিয়েই পরিপাকটা ঘটে। তাহলে কোন কোন ফ্যাট ভাঙে? নিউট্রাল ফ্যাট, ট্রাইগ্লিসারাইড যেটাকে আমরা সাধারণত ফ্যাট বলে থাকি, ফসফোলিপিড, কোলেস্টেরল, এই ধরনের ফ্যাট হচ্ছে পরিপাকের প্রয়োজন হয়। আর মূলত কোন উৎসেচক ভাঙছে, অর্থাৎ লাইপোলাইটিক উৎসেচকের নাম কি? তার নাম হলো লাইপেজ। আমরা আগেই জেনেছি উৎসেচক লাস্টে এএসই, এএসই, এস এই কথাটা আছে মানে সে হলো উৎসেচক। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ হচ্ছে কি না গ্যাস্ট্রিক জুস, অর্থাৎ পাক রসে থাকা স্নেহ পদার্থ ভঙ্গকারী উৎসেচক হলো গ্যাস্ট্রিক লাইপেজ। হ্যাঁ, আর যেটা ক্ষুদ্রান্তের আন্তরিক রসে থাকা যে লাইপেজ বা যেটাকে আমরা সাক্কাস এন্টেরিকাসও বলে থাকি, তাকে বলা হয় ইন্টেস্টিনাল লাইপেজ। তাহলে আমরা যে ধরনেরই ফ্যাট খাই না কেন, মূলত বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটটা ট্রাইগ্লিসারাইড এবং নিউট্রাল ফ্যাট যে উৎসেচকের দ্বারা ভাঙে সেটি হলো গ্যাস্ট্রিক লাইপেজ এবং ইন্টেস্টিনাল লাইপেজ। তাহলে এবার আমরা দেখে নেব যে তার আগে কি ঘটনা ঘটে। দেখো, আমাদের সবার জানা আছে তেল আর জল কিন্তু মেশে না, তাই তো? তাহলে আমরা যে ফ্যাট যে খাবারটা খেলাম সেটা তো তেল ছাড়া কিছুই না, স্নেহ পদার্থ বা তেল আমরা বলে থাকি। আবার আমরা আগের ভিডিওগুলোতে যখন বিভিন্ন পাচক রস সম্পর্কে জেনেছি, সেখানে আমরা জানতে পেরেছি যে মুখের লালারস বলো বা পিত্তরস বলো বা ধরে নাও আমার পাচক রস যেটা আমার পাকস্থলীতে রয়েছে পাকরস বা আন্তরিক রস ক্ষুদ্রান্তে থাকা, এই রস যখন বলছি তার মানে জল বিশেষ জল রয়েছে এগুলোতে। আমরা রস যেহেতু নাম দিচ্ছি এবং কতটা জল রয়েছে সেটাও আমরা আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি যে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 98 থেকে 99% জল রয়েছে। তাহলে প্রত্যেকটি পাচক রস জল বিশেষ, অথচ আমি যে খাবারটা খাচ্ছি সেটা হলো ফ্যাট বা স্নেহ পদার্থ বিশেষ। এবার আমরা ছোটবেলা থেকে জানি তেল আর জল কি মিশ খায়? তেল আর জল কিন্তু মেশে না, কিন্তু তেল আর জল না মিশলে ফ্যাটের পরিপাক হওয়া সম্ভব না। তাহলে এই কঠিন কাজটা করে কে? এই তেল আর জলকে মিশ খাওয়ায় হচ্ছে, একসঙ্গে মিশিয়ে দেয় হচ্ছে পিত্ত লবণ। আমরা আগের ক্লাসে পড়লাম যে পিত্ত রসে থাকে পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট। এই যে দুটি পিত্ত লবণ, এই দুটি পিত্ত লবণ কিন্তু এই ফ্যাটের পরিপাকে বিশাল গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। তারা কি করছে? তারা জলে অদ্রবণীয় ফ্যাট যে কণা, বৃহৎ যে ফ্যাট কণা, তাকে তারা কি করছে? অবদ্রবে রূপান্তরিত করছে। অবদ্রব একটু শক্ত ভাষা বললাম আমি। অবদ্রব মানে আর কিছুই না, এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম যে তেল আর জল যে মিশে যাবে, সেই তেল আর জলকে তারা মিশিয়ে দিল। কিভাবে মিশিয়ে দিল? দেখো, আমরা যদি ছবিটাতে দেখি, এটা একটা বৃহৎ একটা ফ্যাটের একটা অণু, আর এটা হচ্ছে ক্ষুদ্র একটা বাইল সল্ট, একটা পিত্ত লবণ। এবার দেখো কি হচ্ছে, দুটো অংশ রয়েছে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। ফোবিক কথাটার মানে হচ্ছে জল বিকর্ষণ করে, জলকে ভয় পায়। আর হাইড্রোফিলিক, ফিলিক কথাটার মানে হচ্ছে ভালোবাসে, অর্থাৎ জলকে পছন্দ করে। কি করলো? এই বাইল সল্টগুলো পুরো ঘিরে দিল ফ্যাট কণাকে। পুরো ঘিরে কি করলো? যেইটা জলে দ্রবীভূত হবে না ফ্যাটের কণা, তাকে ভিতরে রাখলো। আর তাদের গায়ে যে হাইড্রোফিলিক অংশ, মানে যেটা সহজেই জলের সঙ্গে মিশে যেতে পারবে, সেই মুখগুলোকে বাইরে রাখলো। আর এই যে এই জটিল যে ব্যাপারটা তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে ইমালশন, অবদ্রব। অর্থাৎ এই অবদ্রব তৈরি হলো বলে কি হবে না, খুব সহজে এই যে লাইপেজ উৎসেচক, যেগুলো সবই ওই জলীয় পাচক রসের মধ্যে রয়েছে, তারা খুব সহজে এর উপর ক্রিয়া করতে পারবে। অর্থাৎ এই যে কাজটা করলো, এই কাজটা না ঘটলে কিন্তু ফ্যাটের পরিপাক হবে না। খুব গুরুত্বপূর্ণ কাজ করলো এখানে পিত্ত লবণ।
ফ্যাট অণু যেটা জলে অদ্রবণীয় ছিল তাকে কি করলো, তাকে অবদ্রব বা ইমালশন তৈরি করলো। এইবারে লাইপেজ ক্রিয়া করবে। কিভাবে লাইপেজ ক্রিয়া করবে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি। মুখের মধ্যে খুব বেশি কিছু ক্রিয়া হলো না, পাকস্থলীতে সামান্য একটু গ্যাস্ট্রিক লাইপেজ ভাঙলো। এইবার ক্ষুদ্রান্তে ম্যাক্সিমাম ফ্যাটটা ভাঙছে। কার দ্বারা ভাঙছে? অগ্নাশয়ের প্যানক্রিয়াটিক লাইপেজ এবং সেখানে এসে পড়ছে আবার আন্ত্রিক রসের ইন্টেস্টিনাল লাইপেজ। কিভাবে হলো আমরা অলরেডি দেখে নিয়েছি। ফ্যাট বাইলের দ্বারা ইমালসিফাইড ফ্যাট অর্থাৎ অবদ্রবে তৈরি হয়েছিল। এবার এই অবদ্রবিত ফ্যাট কি হচ্ছে, প্যানক্রিয়াটিক লাইপেজ দ্বারা তার ক্রিয়া ঘটে এবং ঘটে ফ্যাটটা ভেঙে যায় কিসে, একটি ডাইগ্লিসারাইড ও একটি ফ্যাটি অ্যাসিড। ডাই কথার মানে হচ্ছে দুটো, তার মানে এর মধ্যে আরো দুটো অংশ রয়েছে। ডাইগ্লিসারাইড যখন আবার ভাঙছে লাইপেজ দিয়ে তখন তৈরি করছে একটি মনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড। এই মনোগ্লিসারাইড যখন আবার ভাঙছে প্যানক্রিয়াটিক লাইপেজ দিয়ে তখন ফাইনালি তৈরি করলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে আমরা কি পেলাম, এই যে ফ্যাট অণু ভেঙে যে তৈরি হলো গ্লিসারল, তার মাঝে কি পেলাম, এই একটা ফ্যাটি অ্যাসিড, এই একটা ফ্যাটি অ্যাসিড, এই একটা ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ সেই যে প্রথমে আমরা জেনেছিলাম 3 অণু ফ্যাটি অ্যাসিড আর 1 অণু গ্লিসারল দিয়ে যে ফ্যাট তৈরি হয়েছিল, ফ্যাট ভাঙার পরেও কিন্তু আমরা কি পেলাম, সেই 3 অণু ফ্যাটি অ্যাসিড আর 1 অণু গ্লিসারল। একই রকম ভাবে ইন্টেস্টিনাল লাইপেজ সেও কিন্তু একই কাজ করবে, করে ফ্যাটকে ভাঙবে, ভেঙে প্রথমে মনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড দেবে, তারপর প্রথমে ডাইগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড দেবে, তারপর মনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড দেবে এবং সেই মনোগ্লিসারাইড আবার ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দেবে। এই স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভাঙার পদ্ধতি একেবারে এক। অর্থাৎ ইন্টেস্টিনাল লাইপেজই কাজ করুক না কেন বা প্যানক্রিয়াটিক লাইপেজই কাজ করুক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে না 3 অণু করে ফ্যাটি অ্যাসিড আর 1 অণু গ্লিসারল তৈরি হবে। তাহলে ওভারঅল আমরা দেখলাম কিভাবে ফ্যাট অণুটা ভাঙলো, ভেঙে ফাইনালি তৈরি হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে মোটামুটি আমরা এই ভিডিওর মাধ্যমে পড়লাম যে আমরা যা যা শর্করা খাই সেটা কোথায় কোথায় কী কীভাবে পরিপাক হয়, প্রোটিন যেগুলো খাই আমরা সেটাও কী কীভাবে ভাঙে, এবং ফ্যাট যে খাবারটা খাই সেটাও কীভাবে ভাঙি সেটা আমরা পড়লাম। তাহলে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে যে কিভাবে আমাদের দেহে খাদ্য হজম হয়।